হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আমরা ইতিমধ্যে আমাদের ইকোনমিক্সের 5টা ইউনিট শেষ করে ফেলেছি। আজকে আমাদের লাস্ট ইউনিট আর লাস্ট চ্যাপ্টার নাম্বার 10, অ্যাগ্রিকালচার ইকোনমি, কৃষি অর্থনীতি। অর্থাৎ এখানে আমরা কৃষিকে নিয়ে আলোচনা করব। ঠিক, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমাদের সম্ভবত 2টো ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে পার্ট এ। চলো খুব ভালো মতো আজকে আমরা এই চ্যাপ্টারকে শেষ করি। লেটস স্টার্ট। আচ্ছা, চলো তাহলে আজকে আমরা আমাদের কৃষি অর্থনীতি এই চ্যাপ্টারটা শুরু করি। এবার চ্যাপ্টার শুরু করার আগে চ্যাপ্টারে কি আছে আর আমরা কি পড়বো সেটা নিয়ে একটা ছক দেখিনি। দেখো কি লেখা আছে। কৃষি অর্থনীতির মধ্যে আমরা বেসিক্যালি এই কয়েকটা ছক নিয়ে আলোচনা করব। প্রথমেই দেওয়া আছে ভূমিকা। আচ্ছা, ভূমিকা কি জিনিস? অর্থাৎ আমাদের দেশে কৃষির প্রয়োজনীয়তা কি, কৃষি কেন আছে, কেমন আছে না আছে, এই সমস্ত বিস্তার, সমস্ত ইন্ট্রোডাকশন কৃষিকে নিয়ে, অ্যাগ্রিকালচারকে নিয়ে যাবতীয় যাতে ইন্ট্রোডাকশন হয় সব কিছু আমরা এখানে কভার করব। এরপরে আমাদের দেশে কৃষি সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের যে অ্যাগ্রিকালচারে কী প্রবলেমস আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান নিয়ে আলোচনা করব। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে আসছিল, কীভাবে হয়েছিল সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। নেক্সট, ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্মস কীভাবে হয়েছিল, ভূমি সংস্কার কীভাবে হয়েছিল সেটা আলোচনা করা হবে। তারপরে নেক্সট, অপারেশন বর্গা। বর্গা কি জিনিস সেটা তোমরা অবশ্যই জানো, বা আমি এর পরে আলোচনা করবো এটাকে নিয়ে। অপারেশন বর্গাকে নিয়ে আলোচনা করবো। নেক্সট, কৃষি ঋণ, অ্যাগ্রিকালচারের মধ্যে লোন কীভাবে পাওয়া যায় সেটাকে নিয়ে আলোচনা করা হবে, বা লোনের মধ্যে কি সমস্যা আছে না আছে সেগুলোকে নিয়ে আলোচনা করা হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, খাদ্য নিরাপত্তা এবং সরকারি বন্টন ব্যবস্থা। এই কয়েকটা জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব। এই কয়েকটা মেন জিনিস আমরা পড়লে আমাদের কৃষি অর্থনীতি চ্যাপ্টারটা বা অ্যাগ্রিকালচার ইকোনমি চ্যাপ্টারটা ভালো মতো শেষ হয়ে যাবে। চলো স্টার্ট করি। আচ্ছা, এবার চলো আমরা কৃষি অর্থনীতির মধ্যে ভূমিকা নিয়ে আলোচনা করি। অর্থাৎ কৃষি আমাদের দেশে কেন দরকার, কীভাবে কৃষি আমাদের ডিউরিং দ্য টাইম চলে আসছে সেটাকে নিয়ে আমরা আলোচনা করি। দেখো কি লেখা। ভারতের অর্থনীতিতে কৃষিক্ষেত্রটি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারতে কিছুটা শিল্পের বিকাশ ঘটলেও এখনও ভারতের অর্থনীতিতে কৃষিক্ষেত্রটি একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এবার কেন এই গুরুত্বপূর্ণ বিষয়, এটার জন্য কিছু আমরা পয়েন্টস পড়ব। কি লেখা দেখো। ভারতের জাতীয় আয় সংক্রান্ত তথ্য থেকে দেখা যায় যে কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্র থেকে উদ্ভূত আয়, কৃষির থেকে এবং তার সমজাতীয় থেকে যে সমস্ত আয় আসে, উদ্ভূত আয় 1950-51 সালে ছিল ভারতের জাতীয় আয় প্রায় 60%। অর্থাৎ আমাদের দেশ যখন স্বাধীন হয় 1950-1951 সালে, তার আশাপাশি সময়, সেই সময় আমাদের দেশে যে মোট আয়, দেশের মোট জাতীয় আয় যা আছে তার 60% আয় আসতো কৃষির থেকে। বুঝতে পারলাম। এরপর কি লেখা আছে, পরিকল্পনাকালে অর্থনৈতিক উন্নয়নের একটি উন্নয়নের জন্য এটি 2008-9 সালে দাঁড়িয়েছে 17%। অর্থাৎ যেভাবে আমরা উন্নত হতে গেছি, কৃষির থেকে আয় আসাটা কমতে গেছে। যেটা ছিল 1950-51-তে 60%-এর কাছাকাছি, ওটা এখন এসে দাঁড়ালো 17%-এর কাছাকাছি। আশা করি বুঝতে পারলাম। আর কি বলে, এখানে যে জাতীয় আয়ের ক্ষেত্রে কৃষির অবদান সম্পর্কে 2টি মন্তব্য করা যেতে পারে। কি মন্তব্য? প্রথম হচ্ছে, কৃষিক্ষেত্র থেকে এখনো জাতীয় আয়ের একটা বড় অংশ আসে। জাতীয় আয়, আমাদের দেশে জাতীয় আয় যা আছে সেখানে এখনো একটা বড় অংশ আমরা কৃষিক্ষেত্র থেকে পাই। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলা হচ্ছে? সেকেন্ড পয়েন্ট বলা হচ্ছে জাতীয় আয় কৃষিক্ষেত্রের অবদান ক্রমশ হ্রাস পাচ্ছে। ইজি আছে পয়েন্টটা, বুঝতে পারলাম। আমাদের প্রথম পয়েন্ট কি বললো, যে আমাদের দেশের জাতীয় আয়ের মোট অংশ, একটা বড় অংশ আমরা এখনো কৃষির থেকে পাই, প্রথম পয়েন্ট। আর সেকেন্ড, ধীরে ধীরে কি হচ্ছে, ক্রমশ ধীরে ধীরে কি হচ্ছে, যে জাতীয় আয়ের যে কৃষি থেকে যে আসে প্রফিটটা, সেটা এখন ধীরে ধীরে কমে আসছে। ওকে, তো আমরা ভূমিকাটা এখানে এই পয়েন্ট বুঝলাম। এবার নেক্সট দেখো কি বলে। নেক্সট বলে, কর্মসংস্থানের দিক থেকেও এককভাবে কৃষিক্ষেত্রের অবদান সর্বাধিক। কাজের দিক দিয়েও, কারণ অনেক লোক কৃষির উপর নির্ভর আছে, কাজের দিক দিয়েও কৃষিক্ষেত্রে অনেক বেশি নির্ভরশীল। কিভাবে? যেহেতু ভারতে কৃষি মূল অর্থনৈতিক কাজ, তাই ভারতীয় জনগণের জীবিকা সংস্থানের প্রধান উৎস হলো কৃষি। অর্থাৎ যেহেতু আমাদের দেশের মধ্যে কৃষি সবথেকে প্রধান কাজ, তো এই জন্য এখানে অনেক লোক এমপ্লয় হয়ে আছে, কাজে নিযুক্ত আছে।
প্রতি 10 জনের মধ্যে প্রায় 7 জন জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। প্রতি 10 জনের মধ্যে 7 জন অর্থাৎ 70% লোক কৃষির উপর নির্ভরশীল। 1951 সালে ভারতের মোট জনসংখ্যার প্রায় 70% লোক কিন্তু কৃষিকাজে নিযুক্ত ছিল। 2004-5 সালে তা এসে দাঁড়িয়েছে 52.1%। তাও অনেক বেশি। আমাদের দেশের জনসংখ্যার অনেক বেশি একটা পপুলেশন কৃষির সঙ্গে যুক্ত আছে। কৃষি অনেক বেশি গুরুত্ব হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। এরপর কি বলে, ভারতে শিল্পের প্রসার ঘটানোর জন্য কিন্তু কৃষিক্ষেত্র অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে যদি আমরা শিল্পকে বাড়াবা দিতে চাই, শিল্পকে গুরুত্ব দিয়ে শিল্পকে বড় করতে চাই, তার জন্য কৃষি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট লেখা আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ কৃষিজ দ্রব্য ভারতীয় শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অনেক বড় বড় এমন কিছু কিছু শিল্প আছে যার জন্য কৃষিজ তৈরি দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন বস্ত্র শিল্পের জন্য তুলার উৎপাদন, আবার চিনি শিল্পের জন্য আখের উৎপাদন, চট শিল্পের জন্য কাঁচা পাটের উৎপাদন, তৈল ও বনস্পতি শিল্পের জন্য তৈল বীজের উৎপাদন। এই সমস্ত জিনিস ইম্পর্টেন্ট। যদি আমাকে বস্ত্র শিল্পতে উন্নতি হয়, আমাকে তুলো লাগবে। যদি আমাকে তৈল বা বনস্পতি লাগবে, তার জন্য আমাকে তৈল বীজের উপর নির্ভর হতে হবে। যদি আমাকে চিনি শিল্প লাগে, তার জন্য আখের চাষ। এরকমভাবে বড় বড় শিল্পের জন্য আমাদের কৃষির উপরে গুরুত্ব কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারতেছি। এবার দেখো ফোর্থ পয়েন্ট কি বলে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও কৃষিক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য কিন্তু কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। কেন স্যার? চা, চিনি, তৈলবীজ, তামাক, মশলা প্রভৃতি কৃষিজাত দ্রব্য আমাদের চিরাচরিত রপ্তানি দ্রব্যের মধ্যে অন্যতম। এগুলো আমরা শুরু থেকে রপ্তানি করে আসছি। এগুলোর মধ্যে আমাদের এখানে অনেক বেশি উৎপাদন হয়, অনেক ভালো পরিমাণ উৎপাদন হয়। তো এটা আমরা শুরু থেকে রপ্তানি করে আসছি। তো যদি কৃষি বন্ধ হয়ে যায়, চাষবাস বন্ধ হয়ে যায়, তো এখান থেকে কিন্তু আমাদের ফরেন ট্রেড হওয়াটা বন্ধ হয়ে যাবে। মোট রপ্তানি আয় প্রায় অর্ধেক কৃষিজাত পণ্যের রপ্তানি থেকে উদ্ভূত হয়। আমরা যে মোট রপ্তানি করি তার মধ্যে অর্ধেকের মতো রপ্তানি আমরা কিন্তু কৃষিজাত পণ্য রপ্তানি করে থাকি। আশা করি বুঝতে পারলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য কৃষিক্ষেত্রের উপরেও কৃষি কিন্তু খুব বেশি নির্ভরশীল। ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য, ইন্টারনাল বিজনেসও কৃষিক্ষেত্রের উপরে অনেক বেশি নির্ভরশীল। অভ্যন্তরীণ বাণিজ্যের একটি বড় অংশ কৃষিজ পণ্যকে ঘিরে আবর্তিত হয়। রেল ও সড়ক পরিবহন, কৃষিজাত পণ্যের গমনাগমন থেকেই সর্বাধিক আয় উপার্জন হয়। আবার জাতীয় আয়ের গতি প্রকৃতিও কৃষির অবস্থার উপর নির্ভর করে। যে বছর ফসল ভালো হয় সেই বছর জাতীয় আয় বাড়ে, আবার যে বছর কৃষিক্ষেত্রে উৎপাদন হ্রাস পায় সে বছর জাতীয় আয় কিন্তু আমাদের দেশের হ্রাস পায়। তো এভাবে করে আমরা বলতে পারি যে আমাদের দেশে কৃষি কতটা বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারলাম যে আমাদের দেশে কৃষি কতটা বেশি গুরুত্বপূর্ণ। যে আগের থেকে ধীরে ধীরে আমরা কমে আসছি, বাট স্টিল এখনো কৃষি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। বুঝতে পারলাম। এভাবে করে আমরা এই ভূমিকার পার্টটাকে শেষ করলাম। এবার চলো আমরা যে আমাদের নেক্সট পার্ট, সেটা হচ্ছে কৃষি সমস্যাকে নিয়ে। হ্যাঁ, এবার দেখো আমরা কি করি, এবার আমরা কৃষির সমস্যা নিয়ে আলোচনা করি। এবার কৃষি সমস্যা আলোচনা করতে গিয়ে আমি 5টা পয়েন্ট এখানে লিখলাম। প্রথম পয়েন্ট, জমির ক্ষুদ্র আয়তন ও খণ্ডীকরণ। সেকেন্ড, সেচের অভাব। থার্ড, প্রয়োজনীয় অর্থ ও ঋণের স্বল্পতা। নেক্সট, শিক্ষার অভাব। আর লাস্ট, আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজের অভাব। এর ছাড়াও অনেক কিছু কিছু পয়েন্ট হয়। তো আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই তোমাদেরকে। আমি থ্যাংক ইউ বলবো আমাদের সম্পদ মুখার্জি স্যার এবং প্রবল দাশগুপ্ত স্যারকে, যার বইটা দিয়ে আমি তোমাকে এই রেফারেন্সটা ইউজ করছি। ঠিক আছে, জয়দেব সরকার স্যারের বইতেও ভালো মতো লেখা আছে, কিন্তু ওখানে একটু বেশি এলাবোরেট করে দিয়েছে। তো আমাদের পয়েন্ট পরে পরে বুঝতে হবে। তো এখানে সুন্দর মতো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। তো আমি এখান থেকে কিন্তু এগুলো নিচ্ছি। ঠিক আছে, পারুল প্রকাশনের তরফ থেকে এটা পাবলিশ করা হয়েছে অ্যাকচুয়ালি। তো আমি ওখান থেকে তোমাকে এটা পড়াচ্ছি। কেমন, দেখো কি লেখা। আর চিন্তা করার বিষয় নয়, আমি এটাকে নোটস করে দিয়ে দেবো। দুটা বই থেকে মিক্স করে ভালো মতো নোটস করে দিব তোমাদেরকে, যাতে তোমরা পড়তে ইজি পাও, এক জায়গায় তোমার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো কি লেখা আছে। জমির ক্ষুদ্র আয়তন এবং খণ্ডীকরণ। ভারতের অধিকাংশ কৃষক ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা, যারা ছোট ছোট জমিতে চাষ করে। এই কারণে চাষিরা চাইলেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে না। সিম্পল। কি হয়, আমাদের দেশের মধ্যে অনেক, এই মেন প্রবলেম আরও একটা আছে, সেটা আমি আগাই বলতেছি, যে সমস্ত লোকের কাছে জমি ছোট ছোট চাষ, সবার কম কম জমি আছে, এই সামান্য সামান্য জমি। তো ওই সামান্য জমির মধ্যে অত্যাধুনিক প্রযুক্তিতে চাষ করাটা পসিবল হয় না। যদি একবারে অনেক জমি থাকে তো একবারে সুন্দর মতো সব চাষ হয়ে যাবে, বাট সবার টুকরো টুকরো জমি আছে, তো তাই জন্য এর মধ্যে চাষ ভালো মতো হয় না।
আশা করি বুঝতে পারলাম। সবার 1 বিঘা 2 বিঘা এরকম ছোটো ছোটো করে জমি আছে, তো এই জন্য চাষটা ভালো মতো হতে পারে না। কি লেখা আছে? জমির ক্ষুদ্রায়তন ও খণ্ডীকরণ। যেহেতু জমিগুলো ছোটো ছোটো আকারে আছে এবং খণ্ড খণ্ড করা আছে, টুকরো টুকরো করা আছে, তার জন্য ভালো মতো চাষবাস হতে পারে না। কেননা এখানে নতুন টেকনোলজি ভালো মতো ইউজ করা যেতে পারে না। আর কি বলে? সেচের অভাব। এবার সেচের অভাব কি লেখা আছে? ভারতীয় কৃষি সেই সময় প্রধানত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল ছিল। আমরা যে সমস্যাটা পড়ছি সেই সময়, ইভেন এখনও অনেক জায়গায় আমাদের ভারতের কৃষি বেশিরভাগ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। যেমন তোমাকে আমি আগের ক্লাসেও বলেছি, বৃষ্টি যদি ভালো হয় তো চাষবাস ভালো, বৃষ্টি যদি না হয় চাষবাস খারাপ, বৃষ্টি যদি অনেক হয় তবুও চাষবাস খারাপ। তো এভাবে করে আমাদের দেশের কৃষি কার উপর নির্ভর ছিল? আমাদের দেশের কৃষি নির্ভর ছিল বৃষ্টিপাতের উপর। আর বৃষ্টিপাত জন্য আমাদের দেশের মতো একেবারে ভালো মতো করে চাষবাস হতো না যদি ভালো মতো না হয়। কি লেখা? সেই সময় সেচ ব্যবস্থার অভাব ছিল একটা বড় সমস্যা। সেচ ব্যবস্থা মানে কি? জল এক জায়গায় রাখা আর ওখান থেকে যখন বৃষ্টি হয় তখন ওখান থেকে জল সেচ ব্যবস্থা করে দেওয়া, সেচ জল দেওয়া। তো এই ব্যবস্থাটা ওই সময় খুব একটা ডেভেলপ ছিল না, এখন অনেক জায়গায় ডেভেলপ নাই। তো সেই জন্য পূর্ণ সেচ ব্যবস্থা না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই কৃষি উৎপাদন বৃদ্ধি ব্যাহত হতো, কৃষি সহজে বৃদ্ধি হতে পারতো না। আশা করি বুঝতে পারলাম এই পয়েন্টটা, সেচের অভাব পয়েন্টটা বুঝতে পারলাম। কারণ ভালো মতো সেচ করা হতো না, পুরো বছর জমিকে সেচ করা পসিবল হতো না। নেক্সট কি বলে? প্রয়োজনীয় অর্থ আর ঋণের স্বল্পতা। কি লেখা? স্বাধীনতার পরেও অধিকাংশ এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা অর্থাভাব এবং ঋণ সমস্যায় ভুগছে। অনেক কৃষক অর্থের অভাব এবং ঋণের মধ্যে ভুগছে, ঋণ নিয়ে নিচে ঋণ দিতে পারছে না। আমাদের দেশে এখনও কিন্তু অনেক বেশি কৃষি মর্টালিটি রেট আছে, তারা অনেক বেশি সুইসাইড করে না, তোমরা জানো তাই না? কেন? বিকজ অর্থের অভাব আর সেকেন্ড ঋণের চাপ, এই দুটো মেন চাপ ছিল। ব্যাংকিং ব্যবস্থা, ওই সময় ব্যাংকিং খুব একটা ভালো ছিল না, তো ব্যাংকিং ব্যবস্থা জটিলতা, ব্যাংকের স্বল্পতা আর উচ্চ সুদের হার এবং ঋণ পরিশোধের অক্ষমতা অনেক কৃষকদেরকে মহাজন এবং জমিদারদের উপর নির্ভরশীল করে তোলে এবং তাদের কাছ থেকে আরও বেশি সুদে শর্ত সাপেক্ষ ঋণ নিতে হয়, যা তাদের ঋণের চক্রে আবদ্ধ করে দেয়। আশা করি বুঝতে পারলাম। ওই সময় আমাদের দেশের মধ্যে অনেক বেশি ব্যাংকিং সিস্টেম ভালো ছিল না, বা ছিলই না ব্যাংকিং সিস্টেম অ্যাকচুয়ালি। তো এই জন্য কৃষক যখন টাকা রাখতো তারা যেত কার কাছে? তারা যেত মহাজনদের কাছে, জমিদারদের কাছে। আর জমিদাররা চড়া হারে সুদ নিত। এই সুদ যখন তারা একবার ঋণ নিয়ে নিচ্ছে, এবার তারা সেই ঋণে চক্রাকারে সুদের মধ্যে ফেসে গেছে। সুদ দিচ্ছে, ঋণ মানে ওরা আসল দিতেই পারে না। ব্যাপারটা এমন দাঁড়িয়ে যেত যে এত বেশি সুদের হার হয়ে যায় যে ঋণ থেকে সুদের হার বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কীভাবে করে তারা ঋণের চক্রে ফেসে যায়, আর তাই জন্য তারা খুব বেশি করে উৎপাদন করতে পারে না। তো এটা হলো প্রয়োজনীয় অর্থ এবং শিল্পে ঋণের স্বল্পতা। নেক্সট কি বলে? নেক্সট বলে শিক্ষার অভাব। কি লেখা দেখো? কৃষকদের শিক্ষার অভাব, বিশেষ উন্নত ধরনের যন্ত্রপাতি ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি সম্বন্ধে অজ্ঞতা এবং কৃষির বাজারে সম্বন্ধে অভিজ্ঞতা তাদের উৎপাদনশীলতাকে কমিয়ে দেয়। নতুন নতুন মার্কেটে যা টেকনোলজি আসছে, নতুন নতুন মার্কেটে যা সার আসছে, নতুন নতুন মার্কেটে যা যা পদ্ধতি আসছে, সেই পদ্ধতি, সেই সার, সেই টেকনোলজি কৃষকরা জানতে বুঝতে পারে না। কারণ বেশিরভাগ কৃষকরাই কি বলে অশিক্ষিত বলতে পারবো আমি এখানে, হ্যাঁ, অজ্ঞতা ছিলেন এবং যন্ত্রপাতির তাদের ভালো নলেজ ছিল না, তাই জন্য তারা সেটাকে ভালো ব্যবহার করতে পারতো না। শিক্ষা নাই, বা ওই কি বলে কৃষিতে যে উৎপাদন রয়েছে জমি, যে ফসল, সেই ফসলকে বাজারে কোথায় বিক্রি করতে হবে, কীভাবে বিক্রি করতে হবে, সেই বিষয়ে তাদের নলেজ খুবই সামান্য ছিল। তো সেই জন্য তারা অনেক বেশি ভুগত এবং কি হতো যে তারা তার জিনিসের সব ভালো দাম পেত না, আর এর ফলে আমাদের উৎপাদন ব্যাহত হতো। আশা করি বুঝতে পারলাম। আর নেক্সট পয়েন্ট কি বলে? আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজের অভাব। এটাও সেম পয়েন্ট বলে যে আধুনিক প্রযুক্তি, নতুন নতুন টেকনোলজি, নিউ টেকনোলজি আসেনি, আর ভালো বীজ যার সাহায্যে ফসল উৎপাদন অনেক বেশি বেড়ে যাবে, সেটা কিন্তু অভাব দেখা দিয়েছিল। ভারতের চাষিরা এখনও প্রথাগত পদ্ধতিতে চাষবাস করে থাকে, কারণ উন্নত বীজ, সার এবং কীটনাশকের সহজলভ্যতা নাই। সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের উন্নত বীজ ও তার বিতরণ করা হলেও সেগুলি অনেক ক্ষেত্রে যথাযথভাবে কৃষকদের কাছে পৌঁছয়নি। প্রযুক্তিগত সুবিধার অভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় না। তো আশা করি আমি এই 5টা পয়েন্টই তোমাকে বলতে পারলাম। দেখো, আমাদেরকে মুখস্থ করা কিন্তু খুব একটা বিষয় নেই, আমাকে পড়ে পড়ে মানেগুলো বুঝতে হবে। তো এই জন্য তুমি এই হেডিংগুলো লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, আর তার সঙ্গে যেটা বললাম তোমাকে তুমি দিয়েই দেবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এবার চলো আমরা শুরু করি আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। কবে হয়, কীভাবে হয়, আর এর বৈশিষ্ট্যগুলো কি, সেটা নিয়ে আলোচনা করি। দেখো কি লেখা আছে। ভারত স্বাধীন হওয়ার পর কৃষিক্ষেত্র ছিল দেশের অর্থনীতির প্রধান স্তম্ভ।
আমাদের যখন দেশ স্বাধীন হয় আমরা জানি আমাদের দেশের 60% আয় কৃষি থেকে আসতো, রাইট। তো তবে ব্রিটিশ শাসনের দীর্ঘ শাসন এবং অব্যবস্থাপনার ফলে কৃষিক্ষেত্রে একাধিক সমস্যা দেখা গেছে। তাই প্রথম পঞ্চবার্ষিকী প্ল্যান যেটা করা হয়েছিল 1951 থেকে 1955, প্রথম 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, সরি 1951 থেকে 1955 বা 1950 থেকে 1955, এমনটা বলতো 5 ইয়ার, ঠিক আছে না। কৃষিক্ষেত্রে পুনর্গঠনের পর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছিল। এই পরিকল্পনা কৃষিক্ষেত্রকে শক্তিশালী করার জন্য বিশেষ কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগগুলো কি? সেই উদ্যোগগুলো মোটামুটি আমি এখানে পয়েন্ট করে লিখলাম। প্রথমে আছে ভূমি সংস্কার করা। সব থেকে প্রথম আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমাদের ভূমিকে সংস্কার, মানে ল্যান্ড রিফর্ম করা। আগে যে জমিগুলো অনেকদের হাতে ছিল সেগুলো ভালো মতো ঠিক করা, রাইট। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ফর্দার, এখন একটু ডিসকাশন করবো। ভূমি সংস্কার নিয়ে একটা পয়েন্ট আমাদের আলাদা করে আছে, সেটা আমরা পড়বো। তো এখানেও কি লেখা বলে, জমির প্রথার বিলুপ্তির মাধ্যমে ভূমির মালিকানা কৃষকদের হাতে তুলে দেওয়া। ভূমি সংস্কার বুঝতে পারলাম, যারা জমিদার আছে, যাদের প্রচুর জমি আছে, তাদের কাছে জমিটা নিয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া। এটা ছোট করে বললাম, বাট এটাকে একটু পরে আমরা আলোচনা করবো, তখন আরও ভালো কথা বলবো। তো ভূমি সংস্কার করা প্রথম পয়েন্ট। নেক্সট, সেচ ব্যবস্থাকে উন্নতি করা। সেচ ব্যবস্থাকে উন্নতি করা এটা আমাদের জন্য খুব বেশি দরকার, কারণ কৃষির সমস্যা আমি তোমাকে একটু পড়ালাম, তো ওখানে লেখা ছিল কৃষির সমস্যার মধ্যে সেচ ব্যবস্থা ঠিকমতো হয়নি। সেচ ব্যবস্থাকে উন্নয়ন করা খুব বেশি পয়েন্ট, ভালো পয়েন্ট। সেচ ব্যবস্থার উন্নতির জন্য প্রথম পরিকল্পনাকালে বড় বড় বিভিন্ন সেচ প্রকল্প নির্মাণ করা হয়। উল্লেখযোগ্য সেচ প্রকল্প কি ছিল? দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। আর কি ছিল? হীরাকুদ বাঁধ, ভাকানাঙ্গাল বাঁধ, এগুলো নানান বাঁধ বা ড্যাম তৈরি করা হয়েছিল ওই সময়। আর কি আছে? খাদ্যশস্য উৎপাদনে জোর। কিসে জোর দেওয়া হয়েছে? খাদ্যশস্য উৎপাদনে জোর দেওয়া হয়েছে। খাদ্য সংকট কাটাতে ধান, গম উৎপাদনে বিশেষ জোর দেওয়া হয়। আর সেই সময় থেকেই কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে উচ্চ ফলনশীল বীজ, যেটাকে এইচওয়াইভি, এটা কিন্তু ব্যবহার করা হয়। হাই ইল্ড ভ্যারাইটি, ঠিক আছে, ব্যবহার করা হয়। নেক্সট কে দেওয়া আছে সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া। মানে কি? প্রথম পরিকল্পনাকালে কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়। সেই কারণে গ্রামীণ ব্যাংক এবং সমবায় ব্যাংক স্থাপন করা হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কীভাবে সহজে ঋণ পাওয়া যায় এটাকে নিয়েও আলোচনা করা হয়, যাতে করে সহজে সবাই লোন পেতে পারে আর তার ব্যবস্থা ভালো মতো করতে পারে। ঠিক। নেক্সট পয়েন্ট, গ্রামীণ উন্নয়ন প্রকল্প। কি লেখা আছে? প্রথম পরিকল্পনাকালেই কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য কৃষিক্ষেত্রে প্রযুক্তি এবং শিক্ষা প্রসারের উপর গুরুত্ব দেওয়া হয় এবং পরিকাঠামোগত উন্নয়নের উপরেও গুরুত্ব দেওয়া হয়। কার উপর গুরুত্ব দেওয়া? পরিকাঠামোগত উন্নয়নের উপরে, মানে স্ট্রাকচার, ওভারঅল স্ট্রাকচারের উপরে গুরুত্ব দেওয়া হয়। তো এরকমভাবে কিছু কিছু জিনিসের উপরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্ব দেওয়া হয়। কেন দেওয়া হয়? কৃষিকে উন্নত করার জন্য। এর পুরো ওভারঅল যে কাজটা আসে, উপসংহারটা, কৃষিকে উন্নত করার জন্য সমস্ত কিছু করা হয়েছে। কারণ আমাদের প্রথম স্তম্ভই ছিল কৃষি, কিন্তু আর কৃষি থেকে আমাদের দেশের মোট আয়ের একটা বড় অংশ ওখান থেকেই আসতো। তো এই জন্য এটা করা হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সীমাবদ্ধতার কারণে প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়নি। অনেক প্রবলেমস ছিল, তার জন্য যা ভাবছিলাম সেটা হয়নি। ঠিক, যদিও সেটি ছিল কৃষিক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে আবার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হ্যাঁ, এরপর আমরা আরও পরপর আগাবো। এরপর আমরা সবুজ বিপ্লব নিয়ে আলোচনা করবো, যেখানে কীভাবে এটা কাজ করে বা কীভাবে এটা ভালো হয় সেটাকে নিয়ে আমরা আলোচনা করবো। তো এর পরের টপিক যেটা আমি এখন তোমাকে পড়াবো সেটা হচ্ছে সবুজ বিপ্লব। তো এবার আলোচনা শুরু করি আমাদের নেক্সট পয়েন্ট, ভারতে সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। ভারতে সবুজ বিপ্লব কীভাবে আসে, কবে আসে, আর এর বৈশিষ্ট্যগুলি আমরা নিয়ে এখন চলো আলোচনা করি। দেখো কি লেখা আছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তোমাকে একটা আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললাম, সেখানেই ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আর ওই পরিকল্পনায় সময় বৃষ্টিপাতও খুব ভালো ছিল, ফলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির অগ্রগতিও ভালো হয়। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা একটু আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ওখানেও আমাদের কৃষির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে, তখন যখন কৃষির উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল, তখন বৃষ্টিপাতও ভালো হয়েছিল, তো অটোমেটিক্যালি আমাদের কৃষি উন্নত করেছিল, আগের থেকে আমাদের কৃষি অনেকটা উন্নত করেছিল। কিন্তু পরে কি হয়, যখন সেকেন্ড আবার 5 ইয়ার প্ল্যান চলে আসে, তখন যখন কৃষির উপরে গুরুত্ব দেওয়া হয় কিন্তু বৃষ্টিপাত ভালো মতো হয় না, তো সেরকমভাবে কিন্তু আবার কৃষির মধ্যে উন্নতি দেখা যায় না। প্রথম 5 ইয়ার প্ল্যানে কি হলো, কৃষি ভালো আগিয়ে গেল, বাট সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটা ছিল 1955 to 60, তো ওই সময় কি হলো যে খুব একটা ভালো মতো করে কিন্তু আবার কৃষি উন্নতি হয়নি। তো অ্যাকচুয়ালি ভালো মতো রেভলিউশনটা আনাই হয়নি, ব্যাপারটা হচ্ছে এইটা, নতুন নতুন যা যা করতে লাগে সেটা করাই হয়নি। তো
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা খাদ্য ঘাটতি দেখা যায় আর খাদ্যের দাম বাড়তে থাকে এবং বিদেশ থেকে আমাদের খাদ্য আমদানি করতে হয়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন বৃষ্টিপাত ভালো হয়নি, চাষবাস ভালো হয়নি, তখন আমাদেরকে এই সমস্ত সমস্যায় ভুগতে হয়েছে। খাদ্য সমস্যা সমাধানের জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী প্ল্যান, এখান থেকে ইম্পর্টেন্ট শুরু হয়ে যায়। তৃতীয় পঞ্চবার্ষিকী প্ল্যান পরিকল্পনা থেকে নতুন কর্মসূচি নেওয়া হয় 1960-61 সাল থেকে ভারতের 7টা জেলাকে নিয়ে এই প্ল্যানিংটা, এই কাজটা করা হয়। সেই জেলাগুলিকে পছন্দ করা হয় যেখানে সেচের সুবিধা আছে। আর এই প্রকল্পের মেন উদ্দেশ্য ছিল সেচ সেবিত এলাকায় উন্নত ধরনের বীজ, রাসায়নিক সার, কীটনাশক ঔষধ ইত্যাদি ব্যবহার করে ফসলকে বাড়াতে হবে। আশা করি বুঝতে পারলাম। দেখো কি হলো, 1950 থেকে 1960 দুটো 5-year প্ল্যান হয়ে গেল এখানে। এই দুটো 5-year প্ল্যানের মধ্যে প্রথমবার ভালো ছিল, দ্বিতীয়বার খারাপ ছিল। এইবার এটাকে পার্মানেন্ট ঠিক করার জন্য 1960 to 1961 সালটা আমি পাশে লিখে দিচ্ছি, 1960 to 1961 এই সালটা, এখানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময়টা, এই সময় পার্মানেন্ট কিছু সলিউশন করতে হবে যার জন্য আমাদের কৃষি উন্নতি হতে পারে। তো এখান থেকে নানান পদক্ষেপ নেওয়া হয় যার ফলে আমাদের দেশে কৃষিটাকে উন্নত হবে। এইবার কি পদক্ষেপ নিতে হবে, কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটাকে ভালো করবা, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কি লেখা আছে। প্রথমে লেখা আছে উচ্চ ফলনশীল বীজের প্রবর্তন, অর্থাৎ চিরাচরিত নিম্ন ফলনশীল বীজের পরিবর্তে নতুন উচ্চ ফলনশীল বীজের প্রবর্তন করা হয়েছে। এটা পরীক্ষা আসতে পারে কোশ্চেন। হ্যাঁ, এখানে আমি লিখে দিচ্ছি HYV হাই ইল্ড ভ্যারাইটি। হাই আমি পাশে লিখেও দিচ্ছি এখানে, চলো, হাই ইল্ড ভ্যারাইটি। দেখো কি হলো তাহলে, HYV মানে হাই ইল্ড ভ্যারাইটি। এই ধরনের বীজ প্রবর্তন করা হয় ওই সময়। বলা আছে না যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, এটা কি জিনিস, চিরাচরিত নিম্ন ফলনশীল বীজের পরিবর্তে নতুন উচ্চ ফলনশীল বীজের প্রবর্তন করা হয়েছে। আর এই ধরনের বীজ কৃষি গবেষণার ফলে উদ্ভাবিত হয়েছে। উচ্চ ফলনশীল বীজের শারীরবৃত্তীয় গুণ হচ্ছে এর মাধ্যমে মাটির মধ্যে সঞ্চিত পুষ্টিসাধক বস্তুগুলি গাছের পাতা বৃদ্ধির পরিবর্তে শস্য বৃদ্ধিতে রূপান্তরিত করে। অর্থাৎ এটা কেমন বানানো হয়েছে, যেমন যদি মাটি থেকে সে যে পুষ্টিগুলো নেবে, গাছের পাতা বড় হবে না, যে শস্য আছে সেই শস্য ভালো হবে, শস্যতে ডাইরেক্ট এই পুষ্টিগুলো পাঠাবে। বুঝতে পারলাম তো? ফলে ছোট ছোট গাছেও খুব বেশি ফলন হবে। আজকাল আমরা কলম গাছ দেখি, ছোট ছোট গাছের মধ্যে আম ফলছে, এটা আম হয়, এগুলো হয়, স্ট্রবেরি হয়, তোমরা জানো। এটা কেন পসিবল হচ্ছে, কারণ এই যে এই উচ্চ ফলনশীল বীজের জন্য। এর ফলে কি হয় যে পাতা উন্নত করে না, ডাইরেক্ট এরা যে শস্য, যে ফসলটা আছে সেই ফসলকে এরা উন্নত করে। তো এরকম উচ্চ ফলনশীল বীজের প্রবর্তন করা হয়েছে সবুজ বিপ্লবের চলাকালীন। তারপরে কি হচ্ছে, রাসায়নিক সারের ব্যবহার। অ্যাকচুয়ালি রাসায়নিক সারের ব্যবহার না, রাসায়নিক অত্যাধিক ব্যবহার আগে হতো, কিন্তু এখন অনেক বেশি ব্যবহার শুরু হয়ে গেছে। কি লেখা আছে, উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে রাসায়নিক সার বেশি করে ব্যবহার হতে থাকে। জমির পুষ্টিসাধক বস্তুগুলি বাড়াতে পারলে উৎপাদন বাড়ে। যখন রাসায়নিক সার দিব, জমির পুষ্টি বাড়বে, নিউট্রিশনস বাড়বে, তো এর ফলে উৎপাদনও বাড়বে। এর জন্য জমিতে রাসায়নিক সার দরকার। প্রথম দিকে দরকার হয় নাইট্রোজেন সার, আর পরের দিকে দরকার হয় ফসফরাস সার। কোন কোন সার দরকার বলে দিচ্ছি এখান থেকে। প্রথমে দরকার নাইট্রোজেন সার, ঠিক আছে, আর তারপরে দরকার ফসফরাস সার, ঠিক আছে। তো এগুলো সার অনেক বেশি ব্যবহার করে জমির গুণগত মান বাড়ানোর চেষ্টা করা হয়েছে, আর যার ফলে ওভারঅল যে উৎপাদন সেটা বেড়ে যায়। আশা করি বুঝতে পারলাম। এবার নেক্সট পয়েন্ট কি বলে, পর্যাপ্ত সেচের সুবিধা। দেখো আমরা একটু আগে যখন পড়লাম, যেখানে কৃষি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে আমি বলছিলাম যে কৃষির মেন সমস্যা কী ছিল, সেচের অসুবিধা ছিল। এই অসুবিধাকে ট্যাকল করার জন্য পর্যাপ্ত সেচের সুবিধা নেওয়া হয়। উচ্চ ফলনশীল বীজের জন্য দরকার পর্যাপ্ত সেচের সুবিধা। যেহেতু নাইট্রোজেন সারে পুষ্টি বিধানকারী বস্তুগুলি অত্যন্ত ঘনীভূত অবস্থায় থাকে, সেজন্য পর্যাপ্ত জলের সরবরাহ করে চারা গাছগুলিকে সাহায্য করা দরকার, যাতে তারা সহজে এবং নিজেদের কোনো ক্ষতি না করে ওই পুষ্টি বিধানকারী বস্তুগুলি অঙ্গীভূত করতে পারে। পর্যাপ্ত জলের জোগান না হলে আশার অনুরূপ ফল হয় না। আর উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ জলের সবসময় প্রয়োজন হয়, তাই ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে জলসেচের ব্যবস্থা করতে হয়। কি বলা হচ্ছে যখন HYV সিডস যখন ইউজ করা হতো, বা হাই ইল্ড ভ্যারাইটি সিডস যখন ব্যবহার করা হতো, তো এদের জল খুব বেশি দরকার ছিল। জল পেলে এরা এদের যে গুণগত মানটা ভালো মতো ইউজ করতে পারবে। সিম্পল কনসেপ্ট। হ্যাঁ, তো এর জন্য জায়গায় জায়গায় সেচের ব্যবস্থা খুব ভালো মতো করতে হলো। সেচের ব্যবস্থা উন্নত হলো, অটোমেটিকভাবে বীজ ভালো হলো, আর অটোমেটিকভাবে কিন্তু আমাদের কৃষি উৎপাদনটাও বাড়লো।
আশা করি দেখো বুঝতে পারতেছি জিনিসটা, খুব বেশি ভারী ভাষায় লেখা নেই কিন্তু বইতেও, আমি তোমাকে ওটাই পড়ে বলতেছি, বইটাই পড়ে বলতেছি, বাট আমি আবার করে একটু বলে দিই, তাই না? পর্যাপ্ত সেচের সুবিধা। নেক্সট পয়েন্ট কি বলে? নেক্সট পয়েন্ট বলে কৃষি যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার। এটাও একটা সমস্যা ছিল আমাদের, এটাকেও ট্যাকল করা হলো, কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা। এরূপ অধিক উপাদান এবং একাধিকবার ফসল ফলানোর জন্য কৃষিক্ষেত্রে কিছু কিছু যন্ত্রপাতির ব্যবহার অনিবার্য হয়ে পড়ে। বারবার চাষ করার জন্য কিছু কিছু যন্ত্রপাতি লাগে। যেমন সেচের জন্য চাই টিউবওয়েল ও পাম্প সেট, ঔষধ ছড়ানোর জন্য চাই আমাদের স্প্রেয়ার, এছাড়া ট্র্যাক্টর বা হাতে চালানো শক্তি টিলার, থ্রেসার প্রভৃতিও প্রয়োজন হয়। যখন আমাকে একবারে বারে পুরো বছর যখন আমাকে চাষ করতে হবে, তো ভালো মতো কতগুলো যন্ত্রপাতি দরকার, যেমন স্প্রে দিয়ে যে স্প্রেয়ার দিয়ে স্প্রে করে না সারগুলো, এরকমভাবে অনেক জিনিস দরকার, পাম্প, টিউবওয়েল, এগুলো সমস্ত জিনিস, অনেক জিনিস, ট্র্যাক্টর, এগুলো সব জিনিস দরকার। কেন দরকার? যাতে করে ভালো মতো চাষবাস হতে পারে। সিম্পল কনসেপ্ট। এই চাষবাস যাতে ভালো মতো করে হয়ে যায় তার জন্যই কিন্তু সমস্ত ব্যাপার। তো যন্ত্রপাতি ব্যবহার কি বাড়ানো হলো। আর লাস্ট লেখা আছে আরেকটা বৈশিষ্ট্য, কিন্তু সব বৈশিষ্ট্য, হ্যাঁ এরা সব কিন্তু বৈশিষ্ট্য, কিছু ভালো হবে কিছু মন্দ হবে, এরা সব বৈশিষ্ট্য, এসব বৈশিষ্ট্য। নেক্সট কি? নতুন প্রযুক্তি ব্যয়বহুল। এটা একটা বৈশিষ্ট্য পয়েন্ট আছে যে আধুনিক প্রযুক্তি কিন্তু অনেক বেশি খরচাওয়ালা, তাই না? অনেক বেশি টাকা লাগে জিনিসগুলো কিনতে। চিরাচরিত কৃষিতে সময় ছিল প্রধান, মানে যে কৃষি যে লেবার ছিল, যে কৃষক ছিল, সেই হেড ছিল, আর বেশিরভাগ শ্রম আসতো পরিবারের লোকদের কাছে। কিন্তু নতুন প্রযুক্তিতে বীজ, সার, কীটনাশক, ওষুধ, জ্বালানি তেল, কূপ খনন, পাম্প সেট ইত্যাদির জন্য অনেক খরচ হয়। সেজন্য ছোট চাষিরা নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারে না। তাছাড়া নতুন প্রযুক্তি ব্যয়বহুল হওয়ায় এর চাষিকে ঝুঁকিও বেশি নিতে হয়। ছোট চাষিরা আছে যাদের কাছে টাকা নাই, তারা চাষবাস ভালো মতো করতে পারেনি, বিকজ টাকা বেশি লাগবে। আর যারা লোনও নিয়ে নেয়, বাট কিন্তু যদি কোনো কারণে সমস্যা দেখা যায় তো লোনের চাপটা আরও বেশি বেড়ে যাবে। তো এই জন্য এটাতে একটা সমস্যা দেখা যায় যে নতুন প্রযুক্তি কিন্তু আমাদের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। তো আশা করি তোমাকে আমি এটা বুঝতে পারলাম। এবার আসি আমি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের সবুজ বিপ্লবের পর্যায় বা সবুজ বিপ্লবের ফেজ নিয়ে। এবার সবুজ বিপ্লব যখনই হয়েছিল, তো এই সবুজ বিপ্লব, আমি একটা স্ক্রিনশট আগে নিয়ে নাও তুমি, দেখো এবার আমি এটাকে মুছি। এবার যখন আমাদের এখানে সবুজ বিপ্লব হয় স্যার, তো সবুজ বিপ্লবের সময় কয়টা পর্যায়ে এটা হয় আর কীভাবে করে হয় সেটাকে নিয়ে আমরা এখন আলোচনা করব। সবুজ বিপ্লবকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। কটা পর্যায়ে ভাগ করতে পারি? এটাকে আমরা দুটো পর্যায়ে ভাগ করতে পারি। একটা পর্যায়কে আমরা বলবো প্রথম পর্যায়, আরেকটাকে বলবো দ্বিতীয় পর্যায়। খুব ইজি। একটাকে আমরা বললাম প্রথম, আরেকটাকে আমরা বললাম দ্বিতীয়। এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়, এটা হলো আমাদের দ্বিতীয় পর্যায়। ঠিক? কোনো সমস্যা বুঝতে? এবার দেখো কি লেখা আছে, 1968 থেকে 1969, 1968-69 থেকে, হ্যাঁ, থেকে 1981-82 পর্যন্ত, থেকে টু 1981-82 পর্যন্ত, এই সময়টাকে বলা হচ্ছে প্রথম পর্যায়। ইজি আছে? এই সময়টাকে বলা হচ্ছে প্রথম পর্যায়। আর তারপরে 1981-82 থেকে 1991-92 পর্যন্ত, এই 10টা বছর, 1981-82 থেকে টু 1991-92, এই সময়টাকে বলা হবে সবুজ বিপ্লবের সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়। এইবার এই প্রথম পর্যায়ে কি হয়, দ্বিতীয় পর্যায়ে কি হয়, সেটা নিয়ে তোমাকে আমি আলোচনা করব। তার আগে তোমাদের এখানে দেখো একটা কি চলে আসছে, কি বলে, সারণী চলে আসছে। এই সারণীটা ভালো মতো লক্ষ্য করো। দেখো এই সারণীর মধ্যে সময়কাল দেওয়া আছে। ফার্স্ট ফেজ দেওয়া আছে তখন 1968 টু 1969 থেকে 1981 প্রথম ফেজ দেওয়া আছে, যেখানে খাদ্যশস্য, অন্ন শস্য, সকল শস্য লেখা আছে। আবার সেকেন্ড দেখো নিচে লেখা আছে 1981 থেকে 91-92 পর্যন্ত। এইবার ভালো মতো পড়ে দেখো কি লেখা আছে ওখানে, তুমি টেবিলটা দেখো যে সবার প্রথম পর্যায়ে খাদ্যশস্যের মোট উৎপাদন ছিল 2.21%, অন্যান্য সকল ছিল 2.41, আর সকল পর্যায়ে ছিল 2.29। সেকেন্ড ফেজ তুমি দেখো, সেকেন্ড ফেজের মধ্যে এটাই বের হয়ে গেল 2.92, তারপরে 4.30, অ্যান্ড দেন টোটাল হয়ে গেল 3.43। উৎপাদন বৃদ্ধি হার দ্বিতীয় পর্যায়ে খাদ্যশস্যের তুলনায় অন্য শস্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। খাদ্যশস্যের তুলনায় বাকি যে অন্যান্য সকল ছিল সব জায়গায় কিন্তু খুব বেশি বৃদ্ধি পেয়েছে। এখান থেকে আমরা তিনটা সিদ্ধান্ততে আসতে পারি। দেখো, প্রথম সিদ্ধান্ত, সামগ্রিক স্তরে উৎপাদন বৃদ্ধি হার বেড়েছে। সামগ্রিক ওভারঅল আমাদের দেশে কিন্তু প্রোডাকশন বাড়ছে, এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বললাম, উৎপাদন বৃদ্ধির হার বাড়ার অন্যতম উপাদান হেক্টর পিছু উৎপাদনশীলতা বৃদ্ধি। হেক্টর পিছু উৎপাদন মানে পার হেক্টর এখন প্রোডাকশন বেশি হচ্ছে। আগে যদি এটুকু জমিতে 100 কেজি ধান উৎপাদন হতো, এখন সেম ওটুকুই জমিতে আমাদের এখন ধান উৎপাদন হচ্ছে লেটস সাপোজ 250 কেজি।
দেখো হেক্টর পিছু কিন্তু উৎপাদন বেড়ে গেল। নেক্সট কি পয়েন্ট বলে, কৃষি উৎপাদন বৃদ্ধির এই প্রবণতা একটি দীর্ঘকালীন প্রবণতা, আবহাওয়া বা পরিবর্তনজনিত স্বল্পকালীন জনিত নয়। এটা কিন্তু লং টার্ম দেখা গেছে, কিন্তু 10 বছর কিন্তু আমরা কিন্তু কম্পেয়ার করছি। এটা এই আজকে বৃষ্টি হয়েছে কালকে হয়নি এরকমভাবে কিন্তু আমরা এটা কম্পেয়ার করিনি। তো আমরা বুঝতে পারি যে এটা রেভলিউশনারি ছিল, অ্যাকচুয়ালি এটা রেভলিউশনারি ছিল, তাই না? তো এই জন্য এই পয়েন্টটাকে বা এই জায়গাটাকে আমরা বলবো ভারতের সবুজ বিপ্লব, ইন্ডিয়ার গ্রেট রেভলিউশন। আশা করি তোমাদেরকে আমি এটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার চলো আমরা আলোচনা করি আমাদের নেক্সট টপিক সবুজ বিপ্লবের ফলাফল নিয়ে। এবার সবুজ বিপ্লবের ফলাফল নিয়ে আলোচনা করি। সবুজ বিপ্লব যে হয়েছিল, গ্রিন রেভলিউশন হয়েছিল আমাদের দেশের মধ্যে, তো এর ফলাফল কি? কিছু ফলাফল ভালো আছে, কিছু ফলাফল খারাপ আছে। তো আমরা মোটামুটি এই কয়েকটা ফলাফল নিয়ে আলোচনা করি। প্রথমে কি লেখা আছে, উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে। আমাদের দেশে উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে। সিম্পল, কারণ HYV সিডস ইউজ করা হতো, সেচ ভালো ছিল, যন্ত্রপাতি ভালো ছিল, নানান রকম কথা ছিল। তো আমাদের দেশে উৎপাদন বেড়ে গেছে। কি লেখা আছে, এই প্রযুক্তি গ্রহণ করার ফলে মোট উৎপাদন অনেক গুণ বেড়েছে। তবে পয়েন্ট ভালো মতো বুঝবো, তবে নতুন প্রযুক্তির সুফল গম উৎপাদনের ক্ষেত্রে যতটা লক্ষ্য করা গেছে, ধান উৎপাদনে অতটা লক্ষ্য করা যায়নি। অর্থাৎ গম যে হারে বাড়ছে, ধান সে হারে কিন্তু বাড়েনি। বুঝতে পারলাম। এছাড়াও আছে ডাল, তৈলবীজ, জোয়ার, বাজরা প্রভৃতি শস্যের ক্ষেত্রে উৎপাদনশীলতা ততটা বাড়ে নাই। বাড়ছে, বাট তুলনামূলক গম যত বাড়ছে এগুলো অত বেশি বাড়ে নাই। দ্যাটস ইট, এটুকু পড়লে আমরা বুঝতে পারলাম। নেক্সট পয়েন্ট কি আছে, কিন্তু ওভারঅল বাড়ছিলই, হ্যাঁ না? কর্মসংস্থান অনিশ্চিত। কর্মসংস্থান অনিশ্চিত মানে এটা একটা এখন পয়েন্ট ভাবার বিষয়। অনিশ্চিত মানে কি, কর্মসংস্থান বাড়ছে না কমছে, এটা বলা একটু প্রবলেমেটিক আছে। কেন, আগে আমি তোমাকে বলে দিই। দেখো কি বলে, যখন আমাদের দেশের মধ্যে গ্রিন রেভলিউশন আসছিল, সবুজ বিপ্লব আসছিল, নতুন নতুন যন্ত্রপাতি ইউজ হতো, নতুন নতুন সেচ ব্যবস্থা ভালো হতো। তো এর জন্য যেভাবে অনেক বেশি লোক কাজ পেয়েছে, কারণ আগে যেমন মৌসুমি বেকারত্বের জন্য কয়েক মাস কাজ করছে, বাট বাকি মাস কাজ নেই, সেচ ব্যবস্থা ঠিক ছিল না বলে। বাট এখন সেচ ব্যবস্থা ঠিক হওয়াতে পুরো মাস কাজ আছে, তো এখানে তো কাজ তো পেয়েছে। বাট যেহেতু নতুন নতুন যন্ত্রপাতিও আসছে, কাজ গেছেও। তো এই জন্য এটা বলাটা ঠিক যাচ্ছে না যে কাজ বাড়ছে না কাজ কমছে। এটা অ্যাকচুয়ালি মিডিল ব্যাপারটা। দেখো কি লেখা আছে, নতুন প্রযুক্তির ফলে কর্মসংস্থান বেড়েছে না কমেছে তা নিয়ে নির্দিষ্ট কিছু বলা মুশকিল। একদিকে সারা বছরে একাধিকবার ফসল ফলানোর জন্য শ্রমের চাহিদা বেড়েছে। উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে আগাছাগুলি একাধিকবার কাটার জন্য কি বলে শ্রমিকের কাজ বাড়ছে। আবার একাধিকবার নিড়ানি দেওয়ার জন্য বেশি শ্রমিক দরকার। আবার অন্যদিকে নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে কৃষিতে যন্ত্রের ব্যবহারও বেড়েছে, ফলে কর্মসংস্থান কিছুটা কমেও যাচ্ছে। তার ফলে নতুন প্রযুক্তি ব্যবহার করার জন্য মোট কর্মসংস্থান বাড়বে না কমবে সেটা নিয়ে কিন্তু ঠিক বলা যায়নি। আশা করি বুঝতে পারলাম। যেভাবে সারা বছর কাজ হচ্ছে, চাষবাস বাড়লো, আবার কাটাই করতে হবে, লোক লাগবে, ওখানে কিন্তু আবার পাশাপাশি নতুন যন্ত্রপাতি আসছে, তো লোক কমবে। তো বাড়ছে না কমছে বলাটা অ্যাকচুয়ালি ডাইসি আছে। নেক্সট তারপরে কি লেখা আছে, বড় চাষি বেশি সুফল ভোগ করে। হ্যাঁ, এটা তো দেখা যায়। দেখো কি হয়, যারা অ্যাকচুয়ালি ওই সময় বড় লোক ছিলেন, বড় বড় জমিদার চাষি ছিলেন, তারা এর অনেক বেশি অ্যাডভান্টেজ নিয়েছে, সুবিধা নিয়েছে। কেন? নতুন প্রযুক্তির সুফল বড় চাষি বেশি করে ভোগ করেছে, কারণ নতুন প্রযুক্তি ব্যয়সাধ্য বলে ছোট চাষি নতুন প্রযুক্তির সুফল গ্রহণ করতে পারে না। আমরা একটু তোমাকে বলছিলাম ব্যয়বহুল, তাই না? তো এর ছোট মোটো যে চাষি আছে তারা কিন্তু এর সুবিধাটা অত ভালো মতো নিতে পারতো না, যেটা বড় চাষিরা নিতে পারতো। কি বলে, এর ফলে নতুন প্রযুক্তি প্রবর্তিত হওয়ায় গ্রামাঞ্চলের আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। সমীক্ষা থেকে দেখা গেছে ছোট চাষি এবং ভূমিহীন কৃষক নতুন প্রযুক্তির সুফল থেকে বঞ্চিত হচ্ছে। যারা ছোটো মোটো চাষি আছে বা ভূমিহীন কৃষক আছে, তারা সবুজ বিপ্লবের যে সুফলগুলো আছে, ভালো ভালো দিক আছে, তার থেকে তারা বঞ্চিত থেকে যাচ্ছে, বাদ থেকে যাচ্ছে। আশা করি এটাও একটা ফলাফল আমরা বুঝতে পারলাম। কারা বেশি লাভ উঠেছে? এদের লাভ বেশি উঠেছে বড় চাষিরা। ঠিক। নেক্সট পয়েন্ট কি বলে, ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থার প্রসার। এখানে একটা পয়েন্ট আসলো যে ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থার প্রসার মানে কি। নতুন প্রযুক্তির ফলে ভারতে ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে, অর্থাৎ কলকারখানায় উৎপাদনের ভঙ্গিতে কৃষিতে মূলধন নিয়োগ করে মজুর ভাড়া করে মুনাফা বৃদ্ধি করার নানান পদ্ধতি হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে পাঞ্জাবে নতুন এক ভদ্রলোক কৃষক শ্রেণীর উদ্ভব ঘটেছে। তাদের অধিকাংশই ছিলেন সরকারি কর্মচারী, সেনাবাহিনী সদস্য বা শহরে ধনী ব্যবসায়ী। এই শ্রেণী কৃষিকে শিল্প হিসেবে গ্রহণ করে কৃষিতে বিনিয়োগ করেছে। এইটা তোমাকে মানে এটা বোঝায় কি হতো, আমাদের দেশে এখনও যে কোনো রকম ব্যবসা করবা, যে কোনো রকম কাজ করবা, সব মধ্যে ট্যাক্স লাগবে, বাট অ্যাগ্রিকালচারের মধ্যে কিন্তু কোনো রকম ট্যাক্স লাগে না, জিরো ট্যাক্স। কৃষি থেকে তুমি যদি কোটি কোটি টাকাও আয় করো না কেন, এটা কিন্তু জিরো ট্যাক্সের মধ্যে আসে। তো যারা অলরেডি ব্যবসা করতো, অন্য ব্যবসা, বাট ওখানে ট্যাক্স দিতে লাগতো, কর দিতে হতো, তারা নিজের ইনভেস্ট করলো কোথায়?
কৃষিতে, তারা কৃষিকে অ্যাজ এ বিজনেস দেখলো আর বিজনেসকে অনেক বেশিভাবে গ্রো করলো। এর ফলে কি হলো, তাদের টাকাটা বহুগুণ বাড়লো। কিন্তু কথা বুঝতে পারলাম কি পারলাম, তাদের অলরেডি টাকা অনেক ছিল, তারা এখানে আসলো কেন, কারণ এখানে ট্যাক্স লাগবে না, যা কামাই পুরোটাই ওদের। তো তারা এটাকে একটা বিজনেস দেখে এখানে প্রচুর কামাই করেছে, রাইট। আর এখান থেকে একটা নতুন জাতির উদ্ভব হলো, সেটাকে আমরা বলবো ধনতান্ত্রিক কৃষি, অর্থাৎ বড়লোক কৃষি। বুঝতে পারলাম গেলাম না, বেশি দাম দিয়ে ছোটো ছোটো কৃষকদের কাছ থেকে জমি কিনে নিয়ে এরা বড় বড় খামার গড়ে তুলতো, আবার বড় চাষিও ছোটো চাষিকে ইজারা দেওয়ায় জমি ফিরিয়ে নিয়ে নিজে চাষ আবাদ করতো। ফলে ছোট চাষিরা আর ভূমিহীন কৃষক শ্রেণীরা অনেক বেশি বেড়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না, এরা প্রচুর টাকা ছিল, প্রচুর অনেক বিঘায় জমি নিয়ে তারপর চাষবাস করতো। তো এভাবে কাজটা হলো। আর কি আর দেওয়া আছে, নতুন প্রযুক্তি ও দারিদ্র্য একসঙ্গেই বলা আছে, তাই না? কি লেখা আছে দেখি, কৃষির নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে দারিদ্র্য বেড়েছে না কমেছে সে সম্পর্কে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ চলে। কোনো অর্থনীতিবিদ মনে করেন যে নতুন প্রযুক্তি গ্রামাঞ্চলে আয় বৈষম্য বৃদ্ধি করে এবং দারিদ্র্যের প্রকোপ বাড়ায়। আবার কোনো অর্থনীতি মনে করেন যে নতুন প্রযুক্তি একদিকে শ্রমের চাহিদা বাড়ায়, আবার অন্যদিকে খাদ্যশস্যের দাম কমায়। বুঝতে পারলাম কি পারলাম না, একদিকে যেমন চাহিদা বাড়া, খাদ্যশস্যের দাম কমায়। যেহেতু দরিদ্রের প্রধান ভোগ্যদ্রব্য খাদ্যশস্য, আর যেহেতু দরিদ্ররা শ্রম শক্তিতে বিক্রি করে আয় করে, তাই নতুন প্রযুক্তি দারিদ্র্য কমায়, দরিদ্রের অনুকূল হয়। আচ্ছা, বুঝতে পারি কি বলতে যাচ্ছে এখানে, প্রযুক্তি যখন ডেভেলপ হচ্ছে তার জন্য দারিদ্র্যের সঙ্গে কি রিলেশন। কিছু অর্থনীতিবিদ মনে করেন যে না স্যার, প্রযুক্তি বাড়াতে চাষিদের হাত থেকে কাজ চলে গেছে, শ্রম চলে গেছে, তারা এখানে আয় বৈষম্য বেড়ে গেছে, কারণ বড়লোকরা বড়লোক হচ্ছে, গরিবরা আরও গরিব হয়ে যাচ্ছে, যে তোমার একটা পয়েন্টটা বললাম। কিন্তু কিছু অর্থনীতিবিদ মনে করেন যে না, এর ফলে পার ইউনিট জিনিসের দাম কমবে। অর্থাৎ লেটস সাপোজ একটা লোক সে যদি 200 টাকা আয় করে জমির থেকে, ঠিক, প্রযুক্তির জন্য এখন পার ইউনিট কস্ট কমে গেছে, তার এখন ব্যয় কমে যাবে। আগে যেই ব্যয়টা মানুষ নিজে করতো তার দাম বেশি ছিল, এখন ওটা মেশিন দিয়ে করা হচ্ছে, দামটা কমে আসবে, তো এর পারচেজিংটা কমে আসবে, দামটা এর কস্ট কমে আসবে, তো ওভারঅল লাভ হচ্ছে। এই জিনিসটা কয়েকজন অর্থনীতিবিদ বলে থাকেন। তা আশা করি আমরা বুঝতে পারলাম এই পয়েন্টটাও। আর লাস্ট পয়েন্ট, আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি। মানে কি, সবুজ বিপ্লবের ফলে রাজ্যগত ও অঞ্চলগত বৈষম্য বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কোনো দেশে অনেক বেশি উন্নত, কোনো রাজ্য অনেক বেশি উন্নত করেছে, কোনো রাজ্য অনেক কম উন্নত করেছে। সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ প্রভৃতি গম উৎপাদক এলাকাগুলি অধিক উন্নত হয়, কারণ নতুন প্রযুক্তি প্রথমে গমের ক্ষেত্রে বেশি কার্যকরী হয়। হনুমন্ত রাও এই অবশ্য মনে করেন যে সবুজ বিপ্লবের প্রাথমিক পর্যায়ে আঞ্চলিক বৈষম্য যত প্রকট ছিল, পরবর্তীকালে তা কিছুটা কমে এসেছে। আবার থেকে বলি, তাহলে কি বললাম, এখানে বলা হচ্ছে আমরা যেটা পর্যায়ে নিয়ে আলোচনা করলাম, সেই পর্যায়ে যে সমস্ত জায়গার নাম বললাম সেই জায়গাগুলো আবার থেকে বলি। কি লেখা আছে, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গার মধ্যে গম উৎপাদন অনেক হারে বাড়ছে, আর গম উৎপাদন বাড়াতে এই রাজ্যগুলো অনেক বেশি উন্নত করে গেছে তুলনামূলক অন্যান্য রাজ্য। আশা করি বুঝতে পারলাম। তো এই কিছু ফলাফল, এর মধ্যে কিছু ভালো আছে, আবার কিছু খারাপ হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক বেশি বড় রেভলিউশন ছিল আমাদের ভারতের জন্য কৃষিক্ষেত্রের দিক দিয়ে। তো এটাকে আমরা গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া বলতে পারি। হ্যাঁ, এবার আমরা চলো শুরু করি তাহলে আমাদের নেক্সট টপিক, ভারতের ভূমি সংস্কার। এবার ভারতের ভূমি সংস্কারের জন্য আমাদেরকে কয়েকটা কথা বুঝতে হবে। ভূমি সংস্কার মানে কি? ভূমি সংস্কার মানে দুটো জিনিসকে মিলে সংস্কার করতে হবে, একটা মালিকানা সত্ত্ব সংস্কার আর একটা প্রজাস্বত্বের সংস্কার। এবার মালিকানা সত্ত্বের সংস্কার আর প্রজাস্বত্বের সংস্কার বলতে কি বোঝায়, দেখো কি লেখা আছে, কি বলে কি এখানে, ভূমি সংস্কার হলো জমির মালিকানা সত্ত্ব সংস্কার, অর্থাৎ জমির পুনর্বন্টন। অর্থাৎ সবার কাছ থেকে জমি নিয়ে নিব, তারপর রিডিস্ট্রিবিউট করবো লোকদের মধ্যে। যাদের কাছে জমি অনেক বেশি আছে তার কাছ থেকে জমি নিয়ে নিব, আর যাদের কাছে জমি নাই তাকে আবার জমিটা দিয়ে দিব, এরকমভাবে কাজটা করতে হবে। আর কি বলে, প্রজাস্বত্বের সংস্কার। এর মানে কি? এর মানে বলা হচ্ছে প্রজারা, সাধারণ কৃষকরা যে ইজারার নেওয়া জমিতে চাষ করে সেই ইজারার শর্তাদি সংস্কার করা। অর্থাৎ এমন অনেক কৃষক আছে, অনেক ভূমিহীন কৃষক আছে যারা ইজারাতে লিজের মধ্যে জমি নিয়ে চাষবাস করে আর নিজের ঘর চালায়, কিন্তু এভাবে করে অনেক রকম সমস্যা দেখা গিয়েছিল। তো এটাকে কীভাবে ঠিক করা হয়, ইজারার মধ্যে যে শর্তগুলো ছিল সেটা কীভাবে ঠিক করা হয়, সেগুলোকেও কিন্তু ভূমি সংস্কারের আওতায় আনা হয়েছে। তো আমরা এখানে দুটো জিনিস শিখলাম, বুঝবো। একটা হচ্ছে মালিকানা সত্ত্ব সংস্কার, কীভাবে মালিকানা ডিস্ট্রিবিউট হবে, কে মালিক হবে কে মালিক হবে না, আর ইজারা কীভাবে ঠিক হবে বাই প্রজারা যেই জমিটা নিত সেইটা কীভাবে ঠিক হবে, এটাকে নিয়ে আলোচনা করব। এবার কি লেখা আছে দেখো, কি বলে এখানে, ভূমি সংস্কার বলতে বোঝায় কৃষি উন্নয়নের পথে প্রতিষ্ঠানগত বাধাগুলিকে অপসারিত করা।
অর্থাৎ কৃষি উন্নতির জন্য যে সমস্ত অবস্টিকলস আছে, বাধা আছে, সেটাকে দূর করাকে বলবো আমরা ভূমি সংস্কার। এইবার জমির মালিকানা সত্ত্বের সংস্কার বলতে বোঝানো হয় জমির সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা। প্রতিটা লোকের কাছে ম্যাক্সিমাম কত জমি থাকতে পারবে সেই সীমা নির্ধারণ করাকে বলা হচ্ছে আমাদের এখানে জমির মালিকানা সত্ত্বের সংস্কার। ওকে, সেই অনুযায়ী জমির পুনর্বন্টন করা, অর্থাৎ যা ম্যাক্সিমাম লিমিট সেট করে দেওয়া হবে প্রতিটা লোকের কাছে যে তোমার কাছে এর চেয়ে বেশি জমি হতে পারে না, এই লিমিট সেট করে দেওয়াটাকে বলা হচ্ছে মালিকানা সত্ত্বের সংস্কার। আর নেক্সট কি বলে, প্রজাতন্ত্র সংস্কার বলতে বোঝায় রাষ্ট্র এবং প্রকৃত চাষিদের মধ্যে মধ্যস্বত্বভোগীদের অপসারণ, খাজনার হার নিয়ন্ত্রণ করা, আর জমিতে প্রজাদের স্থায়ী সত্ত্ব প্রদান করা, যারা জমি চাষ করে তাদেরকে স্থায়িত্ব দেওয়া, এটা নিয়ে আলোচনা করা হয়। কি এর জন্য, এটা করার জন্য বা এটা করার জন্য আমাদের দেশের মধ্যে আর 1954 সালের মধ্যে একটা আইন আসে। কি কবে আসে আইনটা? 1954 সালে একটা আইন আসে, 1954 সালে আইন আসে। ওকে, 1940 সালের মধ্যে সমস্ত রাজ্যে এই সমস্ত সম্পর্কে আইন চলে আসে। এবার এই আইনের মধ্যে কি কি বলা হয়েছে সেটা দেখো কি বলে। জমিদারদের নিজস্ব চাষের জন্য কিছু জমি রাখতে দেওয়া হয়, তবে এই পরিমাণে একটি ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। এই আইনের প্রথমে কি বলা হয়েছে? এই আইনের মধ্যে প্রথমে বলা হয়েছে জমিদারদের, প্রতিটা জমিদারদের একটা পার্টিকুলার লিমিট অবধি, ম্যাক্সিমাম লিমিট অবধি জমি দেওয়া হবে, তারপর বাকিটা জমি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। সিম্পল পয়েন্ট। জমিদারদের এই জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে কিছু টাকা নগদে এবং কিছু টাকা ঋণপত্রে। এবার জমিদারদের জমিটা আমি নিয়ে নিই, জমিদার আবার বলবে যে আমার জমি কেন নিচ্ছেন আপনি, তো এর পরিবর্তে জমিদারকে হয় নগদে টাকা দিব বা ঋণপত্র বা বন্ডস আমরা ইস্যু করবো তাদেরকে, যে ভাই তুমি ঠিক আছে জমি দিচ্ছ, তুমি তারপর টাকা নিয়ে নাও আমার কাছ থেকে। সিম্পল, বাট জমি তুমি রাখতে পারবো তোমার কাছে, দ্যাটস ইট। নেক্সট পয়েন্ট কি বলে, আগে যারা জমিদারের প্রজা ছিল, যারা জমিদারের প্রজা ছিল মানে যারা ওই জমিতে চাষবাস করতো, আমি জমিদার যদি হই, আমার আন্ডারে 100 জন কৃষক চাষ করে, তো ওরা হলো জমির প্রজা, ঠিক আছে। আগে যারা জমিদারদের প্রজা ছিল তারা সরাসরি রাষ্ট্রকে খাজনা দেবে বলে স্থির হয়। এর ফলে 2 কোটির উপর চাষির সঙ্গে রাষ্ট্রের সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। আবার থেকে বলি, আগে শুরুতে হতো কি, জমিদার সরকারে ট্যাক্স দিত, তো মাঝখানে চাষবাসে মানে কৃষকদের কি আছে না আছে কোনো জানা যেত না। কিন্তু এই আইনটা প্রজাতন্ত্রের অধিকার আনা পরে যারা কৃষক, যারা চাষ করে, তারা ডাইরেক্টলি সরকারকে ট্যাক্স দেবে। এরপরে লাভবান কি হয়েছে, ওই 2 কোটি কৃষক যারা ডাইরেক্ট সরকারের সঙ্গে যুক্ত হতে পেরেছেন। জম্মু ও কাশ্মীর ছাড়া অন্যান্য সমস্ত রাজ্যেই ক্ষতিপূরণ দেওয়া হয়, তবে বিভিন্ন রাজ্যে ক্ষতিপূরণের পরিমাণ ছিল আলাদা আলাদা। বুঝতে পারলাম কি বললাম না? জমি নিয়ে নেওয়াতে যে ক্ষতিপূরণটা হয় সেটা বিভিন্ন রাজ্যে আলাদা দেওয়া হয়, বুঝতে পারলাম। এবার এর ফলে কি কি হয় সেটা আমরা বুঝবো, যে এই সমস্ত প্রজাতন্ত্রের অধিকার চেঞ্জ করার ফলে এবার কি আসে সেটা আমরা নিয়ে বুঝবো। দেখো, সমস্ত রাজ্যেই খাজনার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওকে, অবশ্য এই পরিমাণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন, সমস্ত রাজ্যে আলাদা আলাদা করা হয়েছে, সব জায়গায় সেম করা হচ্ছে সেরকম নয়, সমস্ত রাজ্যে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে, বাট সব জায়গায় আলাদা আলাদা ঊর্ধ্বসীমা আছে। তবে খাজনা কোনো ক্ষেত্রেই উৎপন্ন ফসলের 1/4 বেশি বা 1/5 কম হবে না বলে নির্দেশ দেওয়া হলো। এবার ট্যাক্স কতটা দিবে? যতটা জমির মধ্যে, লেটস সাপোজ আমার জমির মধ্যে যদি 1000 টাকার চাষ হয়, ক টাকা চাষ হয়? 1000 টাকা, তো কোনোভাবেই খাজনা মানে ট্যাক্স 250 টাকার বেশি হবে না, কিন্তু 200 টাকার কমও হবে না, এর মধ্যে হতে হবে। আবার থেকে বলি, আমার জমিতে মোট যত পরিমাণ উৎপাদন হলো তার খাজনা 1/4 বেশি হবে না, 1/4 বেশি হবে না, কিন্তু 1/5 কম হবে না, মানে 200 থেকে 250 টাকার মধ্যে ওকে ট্যাক্স দিতে হবে। বুঝতে পারলাম? নেক্সট, সমস্ত রাজ্যেই প্রজাদের সত্ত্বের স্থায়িত্ব সম্পর্কে আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনে বলা হয়েছে যে উপযুক্ত কারণ ছাড়া কোনো প্রজাকেই উচ্ছেদ করা চলবে না, কোনো প্রজাকেই কোনো কৃষককে তুমি তোমার জমি থেকে বের করে দিতে পারবে না, যদি না প্রজা খাজনা না দেয় বা জমি চাষ না করে বা ফেলে রাখে। যদি কোনো কৃষক ট্যাক্স না দেয় বা জমি ফেলে রাখে বা কাজ না করে, তাহলে তুমি ওকে বের করতে পারবা, বা অন্য কোনো কারণে তুমি ওকে বের করতে পারবে না, জমিটা তাহলে ওরই থাকে যাবে। যদি প্রজা খাজনা না দেয়, জমি চাষ না করে, ফেলে রাখে বা জমির অপব্যবহার করে, তবেই প্রজাদের উচ্ছেদ করা যেতে পারে, তবেই তুমি তোমার কৃষকদেরকে জমি থেকে তুমি বের করতে পারবা। আবার জমি মালিক নিজে যদি জমি চাষ করতে চাইলেও প্রজাদের কাছ থেকে জমি ছড়িয়ে নিতে পারেন, তবে সমস্ত জমি ছাড়িয়ে নেওয়া যাবে না। এবার যদি আমি জমিদার, আমি বলি না ওদেরকে সরাও, আমি নিজে চাষ করবো সব জমি, এটাও পসিবল না। আমি নিতে পারবো, বাট সব জমি আমি নিতে পারবো না। এছাড়া আবার হচ্ছে ভূমি সংস্কার সংক্রান্ত অপর একটা ব্যবস্থা, জমি সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া, অর্থাৎ গ্রামাঞ্চলে জমির অসম বন্টন দূর করার জন্য এবং আয় বৈষম্য কমানোর জন্য জোতের ঊর্ধ্বসীমা বেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে ম্যাক্সিমাম কতটা জমি জোত করতে হবে, চাষ করতে হবে, এই সীমাটা ফিক্স করে দেওয়া হয়েছে। ঠিক
ভালো মতো বুঝবা, গ্রামাঞ্চলে আয় বৈষম্য বা কৃষি বৈষম্যকে দূর করার জন্য এই জিনিসটা আনা হয়েছিল, যেখানে প্রতিটা জমির ম্যাক্সিমাম লিমিট একজন কতটা রাখতে পারবে সেটা ফিক্স করে দেওয়া হয়েছিল। আর এর বেশি জমি হলে সেটা সরকার নিয়ে নিত এবং নিয়ে এটা ভূমিহীন বা কৃষকদেরকে দিয়ে দিত। দেখো ভূমি সংস্কারের ফলে কী কী ফলাফল দেখা গেছে, কী কী হয়েছে, কীভাবে একটা কাজ করছে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করি। স্বাধীন ভারতে ভূমি সংস্কার কার্যসূচির অঙ্গ হিসেবে নানাবিধ আইন প্রণয়ন করলেও এটা ভালো মতো কাজ করতে পারেনি। ভূমি সংস্কারের জন্য অনেক রকম আইন আনা হয়েছে, আমরা টোকে বললাম, তো এটা কিন্তু ভালো মতো তবুও কাজ করেনি। কেন কাজ করেনি? প্রথমত আমাদের এখানে কোনো একটা আইন আনতে অ্যাকচুয়ালি হয় কি, কোনো একটা আইন আনতে প্রচুর সময় লাগে, অর্থাৎ রাজ্য বিধানসভা তারপর রাষ্ট্রপতি সবার সাইন করাতে আনতে আনতে না প্রচুর টাইম লেগে যায়। তো এই জন্য ফার্স্ট পয়েন্ট বলে যে এই জন্য কোনো একটা আইনকে আনতেই প্রচুর সময় লাগে। যদি ভালো মতো আইন আসবে না, কীভাবে সেই আইনটা কার্যকর হবে? তো প্রথম পয়েন্ট হচ্ছে সেটাই যে আইন আনতে বেশি সময় লেগে যায়। সেকেন্ড পয়েন্ট কী বলে? সেকেন্ড পয়েন্ট যে এই আইনের মধ্যে অনেক ফাঁক বা অনেক ক্লজ থেকে যায়, যার সাহায্যে সহজেই এবার থেকে যায় বা রেখে দেওয়া হয় সেটা আলাদা কথা। মানে ফাঁক বলতে যে এমন একটা আইন আনা হলো যার মধ্যে কিছু, যেমন তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, এবার এটা এক্সাম্পলটা আউট অফ দিস সিলেবাস বাট বুঝতে পারবা। যেমন সরকার একটা আইন আনছে যে তুমি কোনোভাবেই গুটকা পান মশলার অ্যাড করতে পারবে না, গুটকার অ্যাড করতে পারবে না, বাট টোব্যাকো সিগারেটে তুমি দেখবা কোনোদিনও অ্যাড হয় না, তো তুমি এটা কোনো অ্যাড করতে পারবে না। বাট বাকি কোম্পানিটা কী করছে, তারা বিমল পান মশলা অ্যাড করে দিয়েছে, রাইট? কিন্তু যখন তুমি কিনতে যাবা ওরা ওর সঙ্গে তোমাকে একটা জর্দার প্যাকেট আলাদা করে এক্সট্রা করে দেয় না? এরকমভাবে বাকি সমস্ত টোব্যাকো কোম্পানিগুলো কাজ করে। তো এভাবে করে কিন্তু আমি একটা মানে বলে দিছি যে ওটা অ্যাড করতে পারবো না, বাট ওর ইঙ্গিতে অন্য কিছু অ্যাড হয়। তো এরকমভাবে কিন্তু এই কাজটা করে, আশা করি বুঝতে পারলাম। তো এরকম অনেক ফাঁক তখনও দেখা গিয়েছিল যেটাকে ইউজ করে পরবর্তী তারা অনেক বেশি কাজে লাগিয়েছে। এছাড়া কি বলে, গ্রামাঞ্চলে ক্ষুদ্র চাষী ভূমিহীন কৃষকদের কোনো জোরালো সংগঠন ছিল না, কোনো এদের একটা কমিটি ছিল না, একসঙ্গে তারা থাকতো না। যখন তারা একসঙ্গে থাকতো না, তো এইভাবে করে সরকারের কাছে কোনো লড়াই করতে, আইন কোনো আনতে বা এরা পারতো না, সক্ষম ছিল না অ্যাকচুয়ালি, নিজের কোনো একটা কমিটি এদের ছিল না। এটা একটা মেন সমস্যা। আইন প্রণয়ন করলে সেই আইনকে কার্যে রূপায়িত করা, এটা আরেক সমস্যা। আইন আনা বড় কথা নয়, আইনকে ভালো মতো কাজে লাগানো যাচ্ছে কিনা সেটা বড় কথা। তো যখন আইন আসছে বাট আইনকে ভালো মতো কাজে লাগানো যাচ্ছে না, তো এটাও একটা কিন্তু ফ্লস থেকে যাচ্ছে, ফাঁক থেকে যাচ্ছে। তো এভাবে করেই আমরা বুঝতে পারি যে ভূমি সংস্কারের মধ্যে অনেক কিছু হয়েছে। ঠিক আজকে আমরা এই ভূমি সংস্কারের পার্টটা এখানে শেষ করব। বুঝতে পারছো কি না, কী সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ঠিক, আর তোমরা যারা চলে আসছো তারা অবশ্যই অ্যাটেন্ডেন্স লাগাবা, তোমাদের অ্যাটেন্ডেন্স লাগানো কিন্তু এখন তোমার অ্যাটেন্ডেন্স লাগাবা, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ কতজন বাচ্চা অ্যাক্টিভলি আমাদের পড়াটাকে বুঝতে পারছে, ওটা আমাকে মোটিভেট করবে ভিডিও আগামীতে আনতে। ঠিক, তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। আর আমরা খুব তাড়াতাড়ি কিন্তু নেক্সট পার্ট নিয়ে আসছি, আর তারপরে এমসিকিউ নিয়ে আসবো। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো।